না, এ আমি কি শুনছি? মল্লিকা পরী কিনা তার কন্যাকে এই রাজ্যের রানী বানাবে? তাহলে তো আমার মেয়ের ভবিষ্যৎ একেবারে অন্ধকার হয়ে যাবে। কতদিনের স্বপ্ন, আমি এই পরিরাজ্যের রানী হব। দুষ্টু পরী ক্ষমতার লোভে তার কক্ষে বিভিন্ন রকম ফন্দি আটতে থাকে আর রাগে ফুঁসতে থাকে। পরিরানী মল্লিকার একমাত্র কন্যা ছিল মুক্তপরী। মুক্তপরী ছিল পরিরাজ্যের ভবিষ্যৎ রানী, তাই দুষ্টু পরীর হিংসের শেষ ছিল না। দাঁড়াও প্রজাপতি, দাঁড়াও। আমাকে রেখে পালাবে কোথায়? আমি তো তোমাকে আজ ধরেই ছাড়বো। দাঁড়াও বলছি, দাঁড়াও। না পরিকন্যা, আমাকে ধরতে পারবে না, পারবে না। কত হাসছে দেখো, খুব সুখ হয়েছে তাই না? তোকে যদি আমি এই পরিরাজ্য থেকে না তাড়াতে পেরেছি, তাহলে আমিও দুষ্টু পরী না। দুষ্টু পরী এভাবেই রাগে ফুঁসতে থাকে। এভাবেই দিন কাটছিল। দুষ্টু পরী সবার সামনে খুব ভালো ব্যবহার করলেও আড়ালে সব সময় মল্লিকা পরীর বিরুদ্ধে চক্রান্ত করত আর পরীকন্যার ক্ষতি চাইতো। এক কথায় দুষ্টু পরীর মুখে ছিল মধু আর অন্তরে ছিল বিষ। আর কিছুদিন পরেই আমার কন্যার জন্মদিন। দেখতে দেখতে আমার কন্যাটা কত বড় হয়ে যাচ্ছে। আর কয়েক বছর পরই তো আমার মেয়েটা রাজ্য সামলাবে। রাজ্য সামলাবে না তো ছাই। দেখ তোর মেয়ের আমি কি হাল করি। ওকে এই রাজ্য ছাড়া করেই ছাড়বো আমি। দুষ্টু পরী এসব বলে দুষ্টু পরী তার কক্ষে চলে যায়। এভাবেই রাত কেটে সকাল হয়ে যায়। পরের দিন সকালে, আমার কন্যা উঠে পড়ো, সকাল যে হয়ে গেল। এত বেলা করে ঘুমানো যে আমার কন্যার মানায় না। এ কি, আমার কন্যা কথা বলতে পারছে না কেন? কি হয়েছে আমার কন্যার? পরীকন্যা মুক্তপরী কথা বলতে না পারায় মল্লিকা পরী ভীষণ চিন্তায় পড়ে যায়। আর অনেক চিকিৎসা করার পরও পরীকন্যা সুস্থ হয় না। এতে করে পরিরাজ্যে অনেক হই হুল্লোড় পড়ে যায়। মল্লিকা পরী আরো চিন্তায় পড়ে যায়। রানী পরী, আপনি এখানে বসে আছেন আর অন্যদিকে যে হট্টগোল পড়ে গেছে। কি বলছো এসব? কিন্তু কেন? বাকি পরীরা কোনোভাবেই এই বোবা কন্যাকে রাজ্যে দেখতে চায় না। সবাই পরীকন্যাকে রাজ্য থেকে বিতাড়িত করতে বলছে, নয়তো যে বিপদ হয়ে যাবে। দুষ্টু পরী মল্লিকা পরীকে নানান ভাবে বোঝাতে থাকে। অবশেষে মল্লিকা পরী রাজ্যের পরিস্থিতি শান্ত করতে কন্যাকে পরী রাজ্য থেকে পাঠিয়ে দেয় আর ভীষণ কাঁদতে থাকে। মারি, আমাকে ক্ষমা করে দিস। তবে তুই চিন্তা করিস না, আমি তোকে ঠিক ফিরিয়ে আনবো। আমি যে নিরুপায়, আমি যে পরিমাতাকে কথা দিয়েছিলাম এই রাজ্য আমি নিঃস্বার্থভাবে আগলে রাখবো। দুষ্টু পরী এসব দেখে ভীষণ হাসতে থাকে। কোথায় যাবি দিদি? মা তো আমাদের দেখতে না পেলে ভীষণ বকবে। তাই থেকে চল আমরা ঘরে মনোযোগ দিয়ে পড়াশোনা করি। আরে ধুর, এগুলো পড়ার তো আমার সে কখন মুখস্থ হয়ে গেছে। চল বাইরে যাই। ইগল মেসের আম বাগানে অনেক কচি কচি আম আছে, লবণ দিয়ে মাখিয়ে মাখিয়ে খাবো। কি কচি আম? চল চল দিদি, তাহলে তো আমি এক্ষুনি যাবো। এরপর দুই বোন চুপি চুপি আম বাগানে যায়। এখন আমি কোথায় যাব? কি করব এই নতুন বনে? দিদি, এই দিদি দেখ, একটা পরীকন্যা কাছে। চল তো কাছে গিয়ে দেখি। চল চল। টুনটুন আর টুকি মিলে যেই না পরীকন্যার কাছে যাবে, অমনি পরীকন্যা সেখান থেকে পালিয়ে যায়। আমার যে করেই হোক এই পাখিদের থেকে দূরে থাকতেই হবে। মাতা বলেছিল পাখিরা অনেক খারাপ হয়। দিদি, ওই পরীকন্যাটা পালিয়ে গেল। ওকে দেখে মনে হলো অনেক কষ্টে আছে, তাই না বল? এরপর তবে এবার চল তাড়াতাড়ি আম কুড়িয়ে বাড়িতে চলে যাই। মা দেখলে ভীষণ বকবে। এরপর দু বোন আম কুড়িয়ে নিয়ে বাড়িতে চলে যায় আর গিয়ে দেখে টুনি বাহিরে দাঁড়িয়ে আছে। কি মা, তুমি তুমি কখন বাইরে থেকে এলে? কি ভেবেছিলি মায়ের চোখ ফাঁকি দিয়ে পালাবি আর আমি কিছু জানতে পারবো না? কোথায় গিয়েছিলি? হ্যাঁ, কি কাঁচা আম? তোরা আবার ইগল দাদার বাগানে গিয়েছিলি?
তোদের কতবার বলেছি যে না বলে কারো জিনিসে হাত দিবি না, কেন গিয়েছিলি বল? মা, আমরা তো গাছের নিচে পড়ে থাকা আম কুড়িয়ে এনেছি, আমরা তো চুরি করিনি মা। হ্যাঁ, চুপ, একদম চুপ। একে তো আমাকে না বলে বেরিয়েছিস, তার উপর আবার বলছিস চুরি করিসনি। কারো জিনিস না বলে নেয় অন্যায়, তোদের এই শিক্ষা আমি দিয়েছি? মায়ের এমন বকা শুনে তারা দুই বোন ভয়ে ভয়ে ঘরে চলে যায়। আর পারি না, আমি আমার এই দুই মেয়েকে নিয়ে আর পারি না। যা দোষী হয়েছি না, বনের এই প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে না বেড়ালে ঈদের হয় না। হয় সৃষ্টিকর্তা ঈদের জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দাও। টনি তার দুই ডান পিঠে মেয়েকে নিয়ে সব সময় চিন্তা করত। এভাবেই দিন কাটছিল। এখানে তো চুপটি করে বসে আছি, কিন্তু আমার যে এই দিকে বড্ড ক্ষুধা পেয়েছে। ক্ষুধার জ্বালা যে আমি সহ্য করতে পারছি না। বাইরে গেলে যদি পাখিরা আমায় ধরে ফেলে। পরিকন্যা মুক্তামালা খাবারের কষ্টে এভাবে গুহার মধ্যে কান্না করছিল, কিন্তু পাখিদের ভয়ে কিছুতেই সে বাহিরে যেতে পারছিল না। পরিকন্যা খিদের কষ্টে ভীষণ কান্না করছিল। চারদিকে সবকিছু কত শান্ত নির্জন হয়ে গেছে। আমার মনে হয় পাখিরা কমিয়েছে। যাই, এই সুযোগে কিছু ফল নিয়ে আসি। পরিকন্যা চুপি চুপি ফল খুঁজতে বের হয়, আর টুনি গাছের পেয়ারা দেখতে পায় আর পেয়ারা ছিঁড়তে থাকে। বোন, ওই দেখ, সেদিনের ওই পরিকন্যাটা আমাদের কাছে পেয়ারা চুরি করছে। কই, এই যে দেখ তো। দিদি, চল চল, আমরা কি আজ ওকে ধরবো? টুনটুনো টুকি যেই না বাহিরে আসে, অমনি পরিকন্যা ভয়ে পালিয়ে যায়, আর দুই বোন পরিকন্যার পিছু উঠতে থাকে। দেখো, তেরা বলছে আমরা তোমার কোনো ক্ষতি করব না, শোনো তুমি। পরিকন্যা কোনো কথা না শুনে তার গুহায় চলে যায়, আর টুনটুনো টুকি পরিকন্যার পিছু পিছু তারাও গুহায় পৌঁছে যায়। ও বাবা, বড্ড হাঁপিয়ে গেছি। এবার বলো তো কে তুমি? তুমি আমাদের দেখে এভাবে ভাবো কেন? আমরা তো তোমার কোনো ক্ষতি করব না। আর তুমি এত কাঁদো কেন? আমরা তোমায় সাহায্য করতে চাই। পরিকন্যা কোনো উত্তর না দিয়ে ভীষণ কাঁদতে থাকে। এই যে পরিকন্যা, তুমি এভাবে কাঁদছো কেন? তুমি কি কথা বলতে পারো না? পরিকন্যা মাথা নাড়িয়ে ওদের দুই বোনকে বুঝিয়ে দেয় যে ও কথা বলতে পারে না। দিদি, আগে ওর বাক শক্তি ফিরিয়ে আনতে হবে, তাহলে ওর থেকে আমরা সবটা জানতে পারবো। চল, একে বুদ্ধিবুড়ির কাছে নিয়ে যাই। আরে বাপ, চল, বুদ্ধিবুড়ি তো অনেক কিছু জানে। আমাদের এক্ষুনি যেতে হবে। পরিকন্যা, চলো আমাদের সাথে, তোমার কোনো ভয় নেই। এরপর দু বোন পরিকন্যাকে নিয়ে বুদ্ধিবুড়ির কাছে যায়, আর বুদ্ধিবুড়িকে সবটা খুলে বলে। তোরা কোনো চিন্তা করিস না বাছারা, আমি এক্ষুনি লাল পাতা রস করে দিচ্ছি। এক চামচ খেলে একদম বাক শক্তি ফিরে আসবে। এরপর বুদ্ধিবুড়ি লাল পাতার রস করে পরিকন্যাকে খাওয়ায়, আর সঙ্গে সঙ্গে পরিকন্যার বাক শক্তি ফিরে আসে। কিছু না পরিকন্যা, একদম কিছু না। এখন বলো তো কি হয়েছে তোমার? সবটা আমাদেরকে খুলে বলো। এরপর পরিকন্যা তাদের সবটা বলে। সব শুনে সবাই ভীষণ কষ্ট পায়। বাইজি, তুমি হঠাৎ করে বা বোবা হয়ে গেলে কেন? তুমি তো সুস্থ ছিলে। তোমরা চিন্তা করো না, আমি আমার জাদুই আয়নায় সবটা দেখে তোমাদেরকে জানাচ্ছি। এরপর বুদ্ধিবুড়ি জাদুই আয়নায় দুষ্টু পরীর সব অন্যায় দেখতে পায়। যা ভেবেছিলাম তাই পরিকন্যা, তোমার এই অবস্থার জন্য তাই দুষ্টু পরী, ওই দুষ্টু পরী তোমাকে জাদুই ফল খাইয়ে বোবা বানিয়েছে। সবকিছু ওর ষড়যন্ত্র। কি কি বলছে সব? কিন্তু দুষ্টু পরীর এসব করে কি লাভ হবে বলো? কারণ দুষ্টু পরী যে পরীরাজ্যের রানী হতে চায়। আরো একটা দুঃসংবাদ শোনো পরিকন্যা, তোমার মা মল্লিকা পরী তোমার শোকে অসুস্থ হয়ে মৃত্যুর সাথে লড়ছে, আর সেই সুযোগে দুষ্টু পরী রাজ্যের রানী হয়েছে। কি? ওই শয়তান পরী এত খারাপ? আমি তো আমার বাক শক্তি ফিরে পেয়েছি। এবার তো আমার পরিরাজ্যে যেতে মানা নেই। আমি আসছি দুষ্টু পরী। দাঁড়াও পরিকন্যা, তুমি তো ছোট, তুমি ওই দুষ্টু পরীর সাথে পেরে উঠবে না। এই নাও লাল ফুল নীল ফুল,
তুমি এই লাল ফুল দুষ্টু পরীর শরীরে ছোঁয়াবে, আর ওর সমস্ত শক্তি নষ্ট হবে। আর এই নীল ফুল তোমার মায়ের শরীরে ছোঁয়ালে তোমার মা সুস্থ হবে। আপনাকে অনেক ধন্যবাদ বুড়িমা। আর তোকে টুনটুন, তোমরা আসলে অনেক ভালো। তোমাদের মতো বন্ধু পেয়ে আমি অনেক ধন্য। আমি তোমাদের সাথে মাঝে মাঝে দেখা করতে আসবো। এবার তবে আমি আসি, আমাকে প্রতিশোধ নিতে হবে। আচ্ছা ঠিক আছে পরিকন্যা, চল বোন, মা বাড়িতে ফিরে রেখে আমাদের যেতে হবে। আসি বুড়িমা। এরপর টুনির দুই কন্যাও বাড়িতে চলে যায়। অন্যদিকে পরীকন্যা দুষ্টু পরীকে শাস্তি দিয়ে তার মাকে সুস্থ করে তোলে। বড্ড খিদে পেয়েছে টুনি, আমাকে খেতে দাও। আমাকে আবার তাড়াতাড়ি করে অটো নিয়ে বের হতে হবে। ভাড়া অটো চালিয়ে সংসারে ডাল ভাত ছাড়া ভালো মন্দ কিছু নিয়ে আসতে পারছি না। তুমি বসো টোনা, আমি তোমাকে খেতে দিচ্ছি। এরপর টনি টোনাকে খাবার খেতে দেয়। আর খাওয়া শেষ করে টোনা আবারও অটো চালাতে চলে যায়। সত্যি টোনা সারাদিন অনেক কষ্ট করে। এই সময় আমি যদি একটা কাজ করতে পারতাম, তাহলে টোনার কষ্টটা একটু কমে যেত। আমি আজকে একটা কাজের সন্ধানে যাব। এরপর দেখতে দেখতে বেশ কিছু সময় কেটে যায়। আর টুনিও একটা কাজের খোঁজে চলে যায়। আর এদিক সেদিক ঘুরে একটা কাজ খুঁজতে থাকে। তোতা দাদা, ও তোতা দাদা, আমাকে তোমার সাথে কাজে নিবে? আমার একটা কাজের খুব দরকার। না রে টনি, আমার জমির এইটুকু কাজ আমি একাই করতে পারবো। তুই বরং অন্য কোথাও গিয়ে দেখ, কোনো কাজ খুঁজে পাস কিনা। এরপর তোতা আবারও জমিতে লাঙল দিতে থাকে। ঠিক তখনই টুনির সামনে এক বৃদ্ধা আসে। কি রে মা, কাজ খুঁজছিস নাকি? হ্যাঁ বুড়িমা, আমি একটা কাজ খুঁজছি। তুমি আমাকে একটা কাজের সন্ধান দিতে পারবে? হ্যাঁ রে মা, আমি তোকে একটা কাজ দিতে পারবো। কাজটা হচ্ছে, তোকে আজ সারা রাত আমার বাড়িটা পাহারা দিতে হবে। আর তুই যদি ঠিক মতো কাজটা করতে পারিস, তাহলে আমি তোকে চিরদিনের জন্য সেই কাজটা দিব। কিন্তু রাতে বাড়ি পাহারা দিতে হবে, ওদিকে টোনা তো আমার জন্য অনেক চিন্তা করবে। ধুর, একটা কাজ যখন পেয়েছি তখন এত চিন্তা করলে চলবে না। কি রে মা, চুপ করে আছিস কেন? কি পারবি তো? হ্যাঁ বুড়িমা, আমি পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চল আমার সাথে। এরপর মিনু বৃদ্ধা টুনিকে তার বাড়িতে নিয়ে যায়। এই হলো আমার বাড়ি। আজ আমি একটা কাজে বাইরে যাব। তুই সময় মতো এসে আমার বাড়িটা পাহারা দিস। আর শোন, ঘরের ভিতরে খাবার পানি সব আছে, খিদে পেলে খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে বুড়িমা। এরপর টুনি বাড়িতে চলে যায়। আর মিনু বৃদ্ধাও বন থেকে বাহিরে চলে যায়। আর এভাবে দেখতে দেখতেই রাত হয়ে যায়। আর রাত হতেই টুনি মিনু বৃদ্ধার বাড়ি পাহারা দিতে চলে যায়। এই জঙ্গলের ভিতরে বুড়িমা একা একটা বাড়িতে কি করে থাকে কে জানে। চারদিকটা কেমন যেন ভয়ঙ্কর। কি আর করার, টাকা পেতে হলে একটু কষ্ট তো করতেই হবে। যাই, বড্ড পানি পিপাসা পেয়েছে, ঘরের ভিতর থেকে একটু পানি পান করে আসি। টুনি যেই না মিনু বৃদ্ধার ঘরে প্রবেশ করে তখনই সে চমকে ওঠে। কেননা মিনু বৃদ্ধার ঘরের ভেতরে সোনা দানা হিরে আর মণিমুক্তা দিয়ে ভরা ছিল। এ কি, আমি কি দেখছি? সামান্য এক বৃদ্ধার ঘরে এত ধন সম্পদ এলো কি করে? আর এত ধন সম্পদ রেখে কেউ এভাবে বনের বাইরে যায় নাকি? আজ যদি আমার পরিবর্তে অন্য কেউ থাকতো, তাহলে তো বুড়িমার সব ধন সম্পদ আজই চুরি হয়ে যেত। যাই, আমি পানি পান করে আমার কাজে লেগে পড়ি। পেয়েছি, এতদিন পর আমি এক সৎ পাখিকে খুঁজে পেয়েছি। তবে আর দেরি কেন, এক্ষুনি গিয়ে এই সৎ পাখিকে সব কথা খুলে বলি। এরপর টুনি পানি পান করে আর আবারও বাহিরে এসে পাহারা দিতে থাকে। ঠিক তখনই সেখানে মিনু বৃদ্ধা চলে আসে। এ কি বুড়িমা, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? আমি তো আশেপাশেই ছিলাম। আর এতক্ষণ তুই আমার ঘরে যতগুলো ধন সম্পদ দেখেছিস, সবই ছিল আমার মায়া দিয়ে তৈরি ধন সম্পদ।
তুই যদি লোভে পড়ে এগুলোতে স্পর্শ করতিস তাহলে তুইও চিরদিনের জন্য ধ্বংস হয়ে যেতিস। এসব আপনি কি বলছেন বুড়িমা? আর আপনার কথা শুনে তো আপনাকে কোনো সাধারণ পাখি বলে মনে হচ্ছে না। কে আপনি বলুন তো? আমি হলাম এক পরী। লোভের কারণে আজ আমার এই পরিণতি হয়েছে। একদিন আমি আরে বাহ, বনের ভেতরে এত বড় ফলের বাগান! আহা, কত রকমের ফল! পরিরাজ্যে এত টাটকা ফল কোথায় পাবো? যাই, মন মতো ফল খাই। এরপর আমি যেই না ফলের বাগানে প্রবেশ করব, ঠিক তখনই সেখানে এক প্রজাপতি চলে আসে। দাঁড়াও পরি, তুমি এই ফলের বাগানের রানীর অনুমতি ছাড়া ফল খেতে পারবে না। তাই নাকি? তাহলে আমাকে অনুমতি দিন বাগানের রানী। আমি শুধুমাত্র পেট ভরে ফল খেতে চাই। আচ্ছা ঠিক আছে, তবে সাবধান, ফল ব্যতীত অন্য কোনো কিছুতে স্পর্শ করবে না, তা না হলে তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। এরপর আমি ফলের বাগানে প্রবেশ করি আর পেট ভরে ফল খাই। হঠাৎ আমি একটা সোনার গহনার গাছ দেখতে পাই। ওয়াও, কত সুন্দর দেখতে এই গহনাগুলো! ওই যে দুটো গহনা, এই গহনা দুটো আমাকে পরলে খুব সুন্দর লাগবে। এরপর আমি যেই না দুটো গহনা হাতে নেই, তখনই সেই প্রজাপতি রানী সেখানে আসে। বলেছিলাম না ফল খেয়ে চলে যাবে, তবুও তুমি সোনার গহনায় লোভ দিয়েছো। তবে আজ তুমি তোমার লোভের কারণে এক বৃদ্ধা পাখিতে রূপান্তরিত হবে। আর যেদিন কোনো সৎ পাখি এসে তোমার জন্য ক্ষমা চাইবে, সেদিনই তুমি মুক্তি পাবে। সত্যি, লোভ আমাদেরকে ধ্বংস করে। আর তুমি যদি লোভ না করতে, তাহলে তোমাকে এত কঠিন শাস্তি ভোগ করতে হতো না। আচ্ছা ঠিক আছে পরি, আমি কাল সকালে তোমার জন্য ক্ষমা চাইতে যাব। এরপর দেখতে দেখতে সকাল হয়ে যায়। আর মিনু বৃদ্ধারূপী পরে টুনিকে সেই প্রজাপতি রানীর কাছে নিয়ে যায়। আর তখনই রানী প্রজাপতিকে টুনির সততার কথা খুলে বলে। প্রজাপতি রানী, পরি তার লোভের জন্য যথেষ্ট শাস্তি ভোগ করেছে। আপনি ওকে ক্ষমা করে দিন, সে আর কখনো লোভ করবে না। প্রজাপতি রানী পরীকে ক্ষমা করে দেয়। আর তার সাথে সাথে বৃদ্ধারূপী পরী নিজের রূপে ফিরে আসে। আর রানী পরী ও টুনি সেখান থেকে চলে যায়। তুমি অনেক সৎ টুনি, আর তোমার কারণে আমি মুক্তি পেয়েছি, তাই আমি তোমাকে সামান্য কিছু উপহার দিতে চাই। এরপর পরে জাদু করে টুনিকে একটা আনারস বাড়ি দেয়। এই নাও টুনি, এই আনারস বাড়িটা আজ থেকে তোমার। এই আনারস বাড়ি প্রতিদিন তোমাকে এক কলসি করে টাকা দিবে, যা দিয়ে তোমার অভাব দূর হয়ে যাবে। যদি কখনো এই বাড়িটা চুরি হয়ে যায়, তাহলে এই কাঠি তোমাকে সাহায্য করবে। এরপর পরে সেখান থেকে চলে যায়। আর টুনি আনারস বাড়ি নিয়ে বাড়িতে চলে যায়। এই তো আমার টুনি ফিরে এসেছে। তুমি কালকে কোথায় চলে গিয়েছিলে টুনি? এরপর টুনি টোনাকে সব কথা খুলে বলে। ওরে বাবারে, এই ঘর কিনা প্রতিদিন এক কলসি টাকা দিবে? একবার যদি এই ঘরটা চুরি করতে পারি, তাহলে তো আর আমাকে টোনার সাথে অটো চালাতে হবে না। এরপর কালু সেখান থেকে চলে যায়। এদিকে রাত হতেই কালু টুনির আনারস বাড়িটা চুরি করে নিয়ে যায় আর পুরো বাড়িতে রং করে দেয়। এবার আর টোনা টুনি নিজেদের ঘর চিনতে পারবে না, আর এখন থেকে প্রতিদিন এক কলসি করে টাকা পাবো আমি। হা 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 হা। যাই, এখন নিশ্চিন্তে গিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর দেখতে দেখতে সকাল হয়ে যায়। আর টোনা ও টুনি সকালে উঠে আনারস ঘর দেখতে না পেয়ে চিন্তায় পড়ে যায়। চিন্তা করো না টোনা, এই কাঠির মাধ্যমে আমি আনারস বাড়ি ফিরিয়ে আনবো। জাদুর কাঠি, জাদুর কাঠি, আনারস বাড়ি ফিরিয়ে এনো তাড়াতাড়ি। এ কি, ঘরটা এভাবে উঠছে কেন? এই ঘরে আয়, আমাকে নামিয়ে দে বলছি, নামিয়ে দে। এরপর রং করা আনারস বাড়ি টুনির বাড়ির সামনে চলে আসে। আর ঘর থেকে কালু বের হয়ে আসে। হে কি কালু দাদা, তুমি এই আনারস ঘরের ভিতরে কি করছো? আর তোমার হাতে টাকার কলসি এলো কি করে? এ মানে না মানে, ওরে আমি যে ধরা পড়ে গেছি। টুনি রে, তোরা আমাকে মাফ করে দে, আমি লোভে পড়ে তোদের ঘরটা চুরি করে নিয়ে গেছি।
আর আমরা যাতে চিনতে না পারি এজন্য রং করে দিয়েছো, তাই না কালু দাদা? হ্যাঁ রে হ্যাঁ, ঠিক বলেছিস। আমি আর কখনো লোভ করব না। টুনির মতো সৎভাবে চললে টুনির মতো আমিও সততার পুরস্কার পাবো। আচ্ছা ঠিক আছে কালু দাদা, তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এরপর কালু সেখান থেকে চলে যায় আর টোনা ও টুনি সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, লোভ করলে ধ্বংস আর সৎ পথে চললে সুখে থাকা যায়।